আসসালামু আলাইকুম, চ্যাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ব্রিটিশ আমেরিকান টোবাকো বা ব্যাট বিসি এই স্টকটার হাফ ইয়ারলি 2025 এর ডেটার উপর বেস করে এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। তো হাফ ইয়ারলি ডেটা মানে আসলে এই স্টকটার Q2 ডেটা। আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা চ্যানেল রয়েছে সেইখানে একটা পুল ক্রিয়েট করেছিলাম, যেখানে আমরা জিজ্ঞেস করেছিলাম যে নেক্সট কোন স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনারা দেখতে চান। তো এখানে আমরা কিছু অপশন দিয়েছিলাম এবং এই অপশনগুলা কিন্তু মূলত আপনারা এই যে আমাদের ফান্ডামেন্টাল ভিডিওর নিচে যে কমেন্টগুলো করেন সেইখান থেকে নেওয়া। এছাড়া আমরা নিজেরাও দিয়ে একটা স্টক এখানে অ্যাড করে দেই। তো এই যে পুল আমরা ক্রিয়েট করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, এইখানে পুলে সবচেয়ে বেশি যে স্টকটা ভোট পেয়েছে ব্যাট বিসি, আমরা সেই স্টকটারই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতেছি আজকে। এবং নেক্সট ভিডিও তো কোন স্টকটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব সেটা কিন্তু আপনারা এই ভিডিওর কমেন্টে জানালে আমরা সেই কমেন্টগুলোর থেকে নিয়ে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পুল ক্রিয়েট করব। তো ওই পুল থেকে সবচেয়ে বেশি ভোট যেই স্টকটা পাবে সেটারই আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। এই স্টকটা কিন্তু শরিয়া কমপ্লায়েন্ট স্টক না, সো এটা জাস্ট আমরা ডিসক্লেমার হিসেবে বলে রাখতেছি। যারা আমাদের চ্যানেলে নিয়মিত দেখেন তাদের জন্য আমরা স্টকের অ্যানালাইসিস করব, তার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমরা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। তো আমরা অ্যানালাইসিসের জন্য আমাদের শিটে চলে আসি। আজকে যে স্টকটার অ্যানালাইসিস করব এর টিকার ব্যাট বিসি, কোম্পানির নেম ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ। এই কোম্পানিটা 1910 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি স্টক মার্কেটে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে লিস্টেড একটি কোম্পানি, আর এটি এ ক্যাটাগরিতে লিস্টেড একটি কোম্পানি। আমরা যদি এর শেয়ার হোল্ডিংস প্যাটার্ন দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এর স্পন্সর বা ডিরেক্টরদের কাছে রয়েছে 73%-এর মতো স্টক, দেন গভর্নমেন্টের কাছে রয়েছে 0.64%, আর ইনস্টিটিউট হোল্ডিংসে রয়েছে 14.24%, ফরেন হোল্ডিংসে রয়েছে 3.72%, আর পাবলিক হোল্ডিংসে রয়েছে 8.5%-এর মতো স্টক। তো ওভারঅল আমরা কিন্তু এখানে সবচেয়ে বেশি স্টক দেখতে পাচ্ছি স্পন্সর বা ডিরেক্টরদের কাছে, তারপরেই রয়েছে ইনস্টিটিউটদের কাছে, দেন রয়েছে আসলে পাবলিকদের কাছে। আমরা যদি এর ক্যাপিটাল মার্কেট মেট্রিক্সটা দেখি তাহলে দেখতে পাচ্ছি এদের ফ্রি ফ্লোট শেয়ার বা ফ্রি ফ্লোট স্টক রয়েছে 26.45%। দেন এদের অথরাইজড ক্যাপ 540 কোটি টাকা, পেইড আপ ক্যাপও পুরোপুরি 540 কোটি টাকা। বর্তমানে মার্কেট ক্যাপ রয়েছে 15,449 কোটি টাকা এবং এদের শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে 54 কোটি। আর আমরা যদি এদের বেসিক বিজনেস ম্যাট্রিক্সটা দেখি তাহলে দেখতে পাচ্ছি এমপ্লয়ি রয়েছে 1745 জন, আর আনঅডিটেড পি 18.56, অডিটেড পি 8.8। দেন এদের এনএভি রয়েছে 106 টাকা 88 পয়সা, যেই এনএভি তার প্রাইসের এগেনস্টে 2.68 দামে বর্তমানে ট্রেড হচ্ছে। আর 52 এর প্রাইস রেঞ্জ দেখলে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটা 52 এর প্রাইস রেঞ্জের মোটামুটি নিচের দিকেই রয়েছে, বা আমরা যদি পুরোটাকে 100% ধরি তো এটা 25%-এর আশেপাশে রয়েছে। আর 52 এর লো প্রাইস 247 টাকা, আর 52 এর হাই প্রাইস 430 টাকা বা 29 টাকার মতো। আমরা এই ভিডিওতে মূলত জুন 25 কোয়ার্টার অনুসারে এই স্টকটার অ্যানালাইসিস করব, যেটা তার জন্য সেকেন্ড কোয়ার্টার, এবং এই স্টকটার ইয়ার এন্ড হয়েছিল বা লাস্ট ইয়ার এন্ড হয়েছিল ডিসেম্বর 2024-এ। তো আমরা শুরুতেই চলে আসি ব্যালেন্স শিটের ডেটায়। ব্যালেন্স শিটের ডেটায় আমরা দেখতে পাচ্ছি যে তাদের টোটাল অ্যাসেটস কিন্তু কন্টিনিউয়াস বাড়তেছে, বাট লাস্ট 3 বছর অ্যাসেটস একটা জায়গায় স্থির হয়ে আছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি তাদের টোটাল লায়াবিলিটিসটা একটু বাড়তেছে, আর টোটাল ইকুইটিজও কিন্তু ওই তুলনায় বেড়েছে। সো ওভারঅল এটা আপাতত বা এখন পর্যন্ত আমাদের কাছে একটা ভালো ডেটাই মনে হচ্ছে। সো আমরা যদি এ পর্যায়ে তাদের কোয়ার্টারলি আর্নিংস ডেটাতে আসি তাহলে এই কোয়ার্টারে মানে যে জুন কোয়ার্টার, এই জুন কোয়ার্টারে তাদের রেভিনিউ গ্রোথ ছিল -23.44%, আর অপারেটিং প্রফিট গ্রোথ ছিল -69.44%। দেন নেট প্রফিট গ্রোথ কিন্তু -81.01%। দ্যাট মিনস তার কিন্তু আসলে যেই নেট প্রফিট বা ইপিএস এটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর আমরা যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখি সেটা পাচ্ছি আমরা 14.72%, বাট নেট প্রফিট মার্জিন কিন্তু 4.39%। সো এই যে নেট প্রফিট মার্জিন এটা আমাদের কাছে অনেক কম মনে হচ্ছে। এবং আমরা একই সাথে দেখতে পাচ্ছি যে তার রেভিনিউ কিন্তু আসলে বেশ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট করে ইয়ার অন ইয়ার কমতেছে, বা লাস্ট ইয়ার জুন 2024 এর তুলনায় এই যে বর্তমান জুন 2025-এ কিন্তু তার রেভিনিউ অনেক বেশি বা অনেকটাই কমে গিয়েছে। এবার আমরা যদি 2 কোয়ার্টার মিলিয়ে মানে 6 মাসের ডেটাতে আসি তাহলে রেভিনিউ গ্রোথ দেখতে পাচ্ছি -16.54%,
অপারেটিং প্রফিট গ্রোথ কিন্তু -44.91%, দেন নেট প্রফিট গ্রোথ কিন্তু আমরা পাচ্ছি -55.13%। আর এখানে আমরা 6 মাস মিলিয়ে অপারেটিং প্রফিট মার্জিন পাচ্ছি 25.44%, নেট প্রফিট মার্জিন কিন্তু পাচ্ছি আমরা 10.18%। তো ওভারঅল আসলে তার এই যে রেভিনিউ থেকে শুরু করে নেট প্রফিটে কিন্তু সে ভালো একটা স্ট্রাগল করতেছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। এটা 6 মাসের ডেটা অনুসারে আমরা এখানে বোঝাই যাচ্ছে। এবার 6 মাসের ডেটা অনুসারে আমরা অ্যানুয়ালাইজড করলে দেখি সেখানে কি অবস্থা। আমরা অ্যানুয়ালাইজড করে এখানে পাচ্ছি যে বর্তমানে তার 5 বছরের রেভিনিউ সিএজিআর 6.23%। এখানে আমরা 6 মাসের ডেটার উপর বেস করে একটা এস্টিমেটেড রেভিনিউ নিয়েছি, যেটা কিন্তু গত বছরের চাইতে কম আসতে পারে বলে আমরা ধারণা করতেছি। আর 10 বছরের রেভিনিউ সিএজিআর কিন্তু 7.16%। সো তার রেভিনিউ কিন্তু আসলে অলমোস্ট এই যে যেটা 2021-এর আশেপাশে চলে এসেছে। তো রেভিনিউ যদি ভালো করতে পারে তাহলে নেট প্রফিটও হয়তো বা ভালো হবে। আর নেট প্রফিটের সিএজিআর যদি দেখি, 5 বছরের নেট প্রফিটের সিএজিআর কিন্তু আমরা নেগেটিভ পাচ্ছি, কারণ 5 বছর আগে যে নেট প্রফিট ছিল সেটার চাইতে বর্তমানে নেট প্রফিট বা এস্টিমেট প্রফিট কিন্তু কম আসতেছে। তো নেট প্রফিটের সিএজিআর -5.27%, আর 10 বছরের নেট প্রফিটের সিএজিআর কিন্তু মাত্র 1.02% বা 1%। তো এই কোম্পানিটা তার রেভিনিউ অ্যান্ড নেট প্রফিট জেনারেশনে বেশ স্ট্রাগল করতেছে। আর অপারেটিং প্রফিট মার্জিন আর নেট প্রফিট মার্জিন কিন্তু 6 মাসের ডেটার মতোই থাকবে, কারণ আমরা 6 মাসের ডেটার উপরে বেস করেই এই অ্যানুয়ালাইজ ডেটাটা করেছি। আমরা যদি এবার রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ডে আসি, আমরা দেখলাম যে এখানে কিন্তু এই যে ইনিশিয়াল ফেজগুলাতে তার রেভিনিউ মোটামুটি যাই বেড়েছে, তার কস্ট অফ গুডস সোল্ড কিন্তু খুব একটা বাড়ে নাই। বাট লাস্ট 2 ইয়ার্স আমরা দেখতে পাচ্ছি কস্ট অফ গুডস সোল্ড মানে এই যে রেড যে ক্যান্ডেলটা, এটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। বাট তার রেভিনিউ গ্রোথটা কিন্তু আবার স্টেডি ছিল। বাট এই বছর রেভিনিউ গ্রোথটাও আসলে কমে যাবে বা কমে যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। দেন নেট প্রফিট মার্জিন যদি দেখি, আমরা নেট প্রফিট মার্জিনও কিন্তু তার ডিসেম্বর 2022 পর্যন্ত 1% ছিল। দেন নেট প্রফিট মার্জিনে একটা সিগনিফিকেন্ট ড্রপ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো 21% থেকে এটা ড্রপ করে 10%-এ চলে এসেছে। তো এই নেট প্রফিটের মেট্রিক্সটা এই কোম্পানি বা তাদের ম্যানেজমেন্ট যদি ইমপ্রুভ না করতে পারে, তাহলে হয়তো শেয়ার হোল্ডার্সদের জন্য এটা একটা বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তো এবার আমরা যদি তার কিছু রেশিওস ডেটা দেখি, রেশিওস ডেটা দেখলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেট টু ইকুইটি রেশিও রিসেন্ট ইয়ারে বা কারেন্ট ইয়ারে অনেকটাই বেড়ে গিয়েছে। তো আমরা তার ব্যালেন্স শিটে দেখলাম যে তারা বেশ বড় একটা পরিমাণ শর্ট টার্ম ডেট নিয়েছে। তো এই ডেটটা কেন নিয়েছে, যদি আমরা একটু খোঁজাখুঁজি করার চেষ্টা করেছি, খুব একটা পাই নাই। বাট আমাদের ধারণা তারা যেহেতু মহাখালী থেকে তাদের অফিস বা তাদের কারখানা সাভারে নিয়ে যাচ্ছে, সেইটার ফাইন্যান্সিং করার জন্য হয়তো বা তারা এই শর্ট টার্ম ডেটটা নিতে হয়েছে। তো এই যে শর্ট টার্ম ডেটটা নিয়েছে, এটা আমাদের কাছে খুব একটা ভালো মনে হয় নাই। কেন ভালো মনে হয় নাই এটা আর একটু বিস্তারিত একটু পরে বলতেছি। আপাতত এটা আমাদের কাছে খুব একটা ভালো মনে হয় নাই। আর আমরা যদি দেখি তাদের ক্যাপেক্স টু রেভিনিউ বা তাদের রেভিনিউর কি পরিমাণ টাকা তারা ক্যাপেক্সে খরচ করেছে, সেটা 1.87%। আর নেট প্রফিটের 18.36% তারা ক্যাপেক্সে খরচ করেছে। এছাড়াও আমরা আরওএ পাচ্ছি 7.90%, আরওই 15.44%, আরওসি 41.25%, আর আরওআইসি পাচ্ছি আমরা 12.51%। তো ওভারঅল এই কোম্পানিটার রিটার্ন মেট্রিক্স আমাদের কাছে মোটামুটি ভালো মনে হচ্ছে। অন এভারেজ আসলে বর্তমানে ফিক্সড ইনকাম ট্রেজারি বন্ড বা ফিক্সড ইনকাম ইনকাম ক্লাসের যে ট্রেজারি বন্ডের যে রেটটা, এটা যেহেতু কিছুটা কমে এসেছে, এই হিসাবে কিন্তু এই রেটটা ভালো, এই যে 12.5%। বাট একটা সময় যেহেতু বা 3-4 মাস আগেও যেহেতু সেটা 13%-এর মতো ছিল, সেই হিসাবে কম্পেয়ার করলে কিন্তু খুব একটা ভালো নাম্বার মনে হচ্ছে না। যাই হোক, দেন অ্যাসেট টার্নওভার রেশিও যদি দেখি, অ্যাসেট টার্নওভার রেশিও কিন্তু একটা সময় 1.25x এর মতো ছিল, বাট বর্তমানে সেটা কমতে কমতে 0.77x এ চলে এসেছে। সো এটা খুব একটা খারাপ মনে হচ্ছে না। বাট তাদের এখানে আমরা ইনভেন্টরিতে দেখতে পাচ্ছি যে তার যে টার্নওভার সেইটার চাইতে একটা বেশি অ্যামাউন্ট তার ইনভেন্টরিতে আছে। ইনভেন্টরিতে হিউজ অ্যামাউন্ট অফ প্রোডাক্টস রয়েছে, এটা আমরা বুঝতে পারতেছি। এটা কোনো একটা কারণে, যেহেতু তার আসলে রেভিনিউ কমে গিয়েছে, তাই হয়তোবা তার ইনভেন্টরি জমে গিয়েছে। তো আমরা আশা করব যে তার রেভিনিউ সে ক্লিন করতে পারবে বা ইনভেন্টরিটা আরেকটু কমিয়ে আনতে পারবে। যাই হোক, আরওই ডেটাও যদি দেখি, আরওই কিন্তু অনেকটাই ফল করেছে। ডিসেম্বর 2022-এ যেটা ছিল 43, যেটা বর্তমানে কমতে কমতে 15-এর কাছাকাছি চলে এসেছে। তো
তো এই জায়গাটাতেও কোম্পানিটাকে ভালো একটা টার্ন অ্যারাউন্ড করতে হবে, স্পেশালি তারা যদি আসলে রেভিনিউ জেনারেট করতে পারে, দেন নেট প্রফিটে সেটা নিয়ে আসতে পারে, তাহলেই হয়তো তারা এইখানে ইমপ্রুভ করতে পারবে। এরপর যে আমরা যদি ক্যাশ ফ্লো ডেটা দেখি, ক্যাশ ফ্লো ডেটা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে তার ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার রয়েছে 60 টাকা 67 পয়সা। সেই হিসাবে তার ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল 37.4x। আর ডিভিডেন্ড পে আউট রেশিও আমরা দেখতে পাচ্ছি 200%। সো এই যে আমরা একটু আগেই বলতেছিলাম যে শর্ট টার্ম ডেট নিয়েছে, এটা আমাদের কাছে ভালো লাগে নাই। তো সে তার নেট প্রফিটের চাইতে 2x ডিভিডেন্ড পে করে দিয়েছে। দিয়ে বা এই যে এইখানে যদি তার আসলে ফাইন্যান্সিং এর প্রয়োজন হতো, বা যদি ফ্যাক্টরি স্থানান্তর করার জন্যই ফাইন্যান্সিং এর প্রয়োজন হয়, তো আমাদের মনে হচ্ছে যে আসলে এইখানে শর্ট টার্ম ডেট না নিয়ে, যেহেতু এখন অনেক হাই ইন্টারেস্ট রেট, সো এই হাই ইন্টারেস্ট রেটে শর্ট টার্ম ডেট না নিয়ে হয়তো বা ডিভিডেন্ড পে আউট অ্যামাউন্টটা একটু কম দিয়ে হলেও তার উচিত ছিল এখানে লোন না নেওয়া। সো তাহলে হয়তো লং টার্মে কিন্তু ইনভেস্টররা উপকৃতই হতো। তো এই হিসাবে আসলে আমাদের কাছে তার শর্ট টার্ম ডেটটা খুব ভালো মনে হয় না, বাট ওভারঅল ডিভিডেন্ড পে আউট রেশিও 200%। আর ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিও আমরা দেখতে পাচ্ছি 2x, তার মানে যেই ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করেছে তার চাইতে ডাবল সে ডিভিডেন্ড পে করেছে। দেন আমরা 5 বছরের ডিভিডেন্ডে সিএজিআর দেখতে পাচ্ছি, 5 বছরের ডিভিডেন্ড সিএজিআর -7.65%। আর 10 বছরের ডিভিডেন্ড সিএজিআর 11%। সো দ্যাট মিনস আসলে গত 5 বছরে তার ডিভিডেন্ড কিন্তু 5 বছর আগের তুলনায় কমেছে, আর 10 বছরে কিন্তু সেটা বেড়েছে। দেন আমরা 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর যদি দেখি, এই বছর ফ্রি ক্যাশ ফ্লো অবস্থানটা খুব একটা ভালো না। সো এই কারণে 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর কিন্তু -2 × 1%। আর 10 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর 22%। তো ওভারঅল আমরা এই কোম্পানিটার ব্যালেন্স শিট অ্যান্ড তাদের যে ইনকাম স্টেটমেন্ট আর ক্যাশ ফ্লো ডেটা দেখলাম। এবার আমরা কিছু ভ্যালুয়েশন মেথডে তার ভ্যালুয়েশন করব। শুরুতেই আসি আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে তার ভ্যালুয়েশনে। তো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে তার ভ্যালুয়েশন করার ক্ষেত্রে আমরা এইখানে তার ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট এবং তার গ্রোথ রেটটা নিয়েছি আগের বছরের চাইতে গ্রোথ। তো এখানে অ্যাভারেজ গ্রোথ রেট আমরা পেয়েছি 47.68%। এই নাম্বারটা একটু আনরিয়ালিস্টিক, কারণ আসলে এত বেশি করে গ্রো সে করতে পারবে না সামনের দিনগুলোতে। এইখানে যেহেতু আসলে আমরা ফ্ল্যাট একটা অ্যাভারেজ করেছি, এইখানে আসলে আমরা কোনো সিএজিআর নেই নাই, কারণ সিএজিআর নিলে কিন্তু 10 বছরে দেখা যাচ্ছে 11% ডিভিডেন্ড সিএজিআর পাচ্ছি আমরা, আর 5 বছরে সেটা -7.65%। তো এই বছর যেহেতু তারা আসলে 200% ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করেছে, সামনে তো আসলে 200% করতে পারবে না, তো তার ডিভিডেন্ড পে আউট অ্যামাউন্ট কিছুটা কমবে। বাট ওভারঅল আমরা এইখানে একটু অপটিমিস্টিক থেকে আমরা ধরতে চাচ্ছি যে তার গ্রোথ রেট নেক্সট 10 ইয়ার্সে 5% করে গ্রো করবে। সো 5% করে গ্রো করলে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 310 টাকার মতো। আর এখানে কিন্তু আমরা ডিসকাউন্ট রেট ধরেছি 10.3%, যেটা বর্তমানে 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। সো আমরা 310 টাকার মতো পাচ্ছি, যেটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 8% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। এ পর্যায়ে আমরা যদি ডিসিএফ মডেলে বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস মডেলে তার ভ্যালুয়েশনটা দেখি, সেটার জন্য আমরা ফ্রি ক্যাশ ফ্লো ডেটা নিয়েছি, দেন আমরা গ্রোথ রেটটা নিয়েছি আগের বছরের চাইতে, দেন এইখানেও আসলে আমরা একটা অ্যাভারেজ বের করেছি যেটা 157%। বাট আমরা যদি সিএজিআর দেখি, ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর, যেটা 5 বছরে -21%, আর 10 বছরে কিন্তু সেটা 22%। তো এইখানে আমরা দেখেছি যে এই কোম্পানিটা 2-3 বছর ফ্রি ক্যাশ ফ্লো ভালো করে, দেন আবার একটু ডাউন থাকে, আবার ভালো করে। তো ওভারঅল এই জায়গাটায় আমরা একটা ভালো নাম্বার ধরতে চাই। সো সেজন্য আমরা আসলে গ্রোথ রেট ধরে নিচ্ছি নেক্সট 10 ইয়ার্স তারা 10% করেই গ্রো করবে। তো এইটাতে আমরা একটু অপটিমিস্টিক থাকতেছি, বুঝতে পারতেছেন। আমরা যদি এটাকে ইভেন 10% ধরলে 325 টাকা আসতেছে, আমরা যদি এটাকে 8% ধরি তাহলে কিন্তু ওভার ভ্যালুড আসতেছে। সো আমরা যাই হোক 10% ধরি। সো আমরা এখানে 10% যদি ধরি, ধরার পরে আমরা কিন্তু ডিসকাউন্ট রেট ধরেছি 10.3%। তো ওভারঅল আমরা বর্তমান প্রাইসের এগেনস্টে 13.65% বা 64% আন্ডার ভ্যালুড অবস্থায় পাচ্ছি। এরপর যে আমরা যদি রিসিডুয়াল ইনকাম মডেলে তার ভ্যালুয়েশন দেখি, রিসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশনের জন্য আমরা নেট প্রফিটের ডেটা নিয়েছি, দেন গ্রোথ রেট নিয়েছি। আর এই যে নেট প্রফিটের ডেটার উপরে বেস করে আগের বছরের চাইতে গ্রোথটা কেমন ছিল সেটা আমরা বের করে নিয়েছি। আর টোটাল ইকুইটি নিয়েছি আমরা, ইকুইটির সাথে ইকুইটিরও গ্রোথ রেট আমরা নিয়েছি এখানে। তো টোটাল নেট প্রফিটের গ্রোথ রেট অ্যাভারেজ পাচ্ছি আমরা 4.83%, আর ইকুইটি গ্রোথ রেট পাচ্ছি আমরা 13.06%। বাট নেট প্রফিটের গ্রোথ রেটের ক্ষেত্রে আমরা কিন্তু 5 বছরের সিএজিআর পেয়েছি -5.27%, 10 বছরের নেট প্রফিটের সিএজিআর পেয়েছিলাম আমরা 1%।
তো ওভারঅল এইখানে আমরা একটু অপটিমিস্টিক থাকতে চাই এই জায়গাটাতেও। আমরা আশা করতেছি যে তাদের নেট প্রফিটটা আবার ঘুরে দাঁড়াবে বা তাদের রেভিনিউটা ঘুরে দাঁড়াবে। আর যেহেতু আসলে লাস্ট 2 ইয়ার্স ইনফ্লেশন একটু হাই ছিল, সামনের দিনগুলোতে ইনফ্লেশন যদি একটু ইজ হয় তাহলে হয়তো তাদের প্রোডাক্ট কনজিউম একটু বাড়তে পারে। সো আমরা একটু অপটিমিস্টিক থেকেই ভ্যালুয়েশন করি। সেজন্য আমরা 8% নেট প্রফিটের গ্রোথ রেট ধরতেছি, আর ইকুইটির গ্রোথ রেট আমরা 10% ধরতেছি। কারণ আমরা কিন্তু এখানে দেখেছিলাম যে ইকুইটি কিন্তু খুব একটা কমে নাই। তো এটা যদি আমরা ধরার পরে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 276 টাকার মতো, যেটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 3.57% ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে। এরপর যে আমরা যেই 3টা ভ্যালুয়েশন মডেলে এই কোম্পানিটা ভ্যালুয়েশন করেছিলাম সেটার একটা সামারি যদি দেখি, সামারি দেখলে আমরা পেয়েছিলাম ডিসিএফ মডেলে 325 টাকা, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে পেয়েছি আমরা 310 টাকা, আর রিসিডুয়াল ইনকাম মডেলে পেয়েছি আমরা 276 টাকা। তো অ্যাভারেজ ইন্ট্রিনসিক ভ্যালু আমরা পাচ্ছি 303 টাকা, যেটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 6% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। এই পর্যায়ে আমরা এই স্টকটার কিছু প্রোজ অ্যান্ড কনস সাইড দেখবো, বা বিয়ারিশ অ্যান্ড বুলিশ টেকওয়েজ দেখবো। সো শুরুতেই আমরা বুলিশ টেকওয়েজ আসতেছি। প্রথম যে পয়েন্ট আমাদের কাছে বুলিশ মনে হয়েছে সেটা হলো যে এদের ক্যাপিটাল ইউটিলাইজেশনটা মোটামুটি এফিসিয়েন্ট মনে হয়েছে আমাদের কাছে, কারণ তার আরওসি পেয়েছি আমরা 41.25%, আরওই পেয়েছি আমরা 15.44%। দেন আমরা আসলে তার পজিটিভ ফ্রি ক্যাশ ফ্লো ট্র্যাক রেকর্ড পেয়েছি। তো ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু আমরা কখনো নেগেটিভ পাই নাই, সো এটা আমাদের কাছে একটা পজিটিভ ব্যাপার মনে হয়েছে। তারপর মার্কেট লিডারশিপ, সো এরা কিন্তু সিগারেট ইন্ডাস্ট্রিতে একটা ডমিনেন্ট প্লেয়ার, বা এরা মার্কেট লিডার হিসেবে রয়েছে। তো এটা আমাদের কাছে একটা বুলিশ টেকওয়েজ মনে হয়েছে। দেন ফাইনালি আমরা কিন্তু এই স্টকটাকে 6%-এর মতো আন্ডার ভ্যালুড অবস্থায় পেয়েছি। তো এটাও আমাদের কাছে একটা বুলিশ টেকওয়েজ মনে হয়েছে। এবার আমরা যদি বিয়ারিশ টেকওয়েজ দেখি, বিয়ারিশ টেকওয়েজ দেখলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের আর্নিংসে হিউজ একটা প্রেশার রয়েছে, যেখানে কিন্তু তাদের নেট প্রফিটের সিএজিআর মাইনাসে চলে গিয়েছে, যেটা ছিল -5.27%। তো প্রফিটেবিলিটি কমতেছে। আর ডিভিডেন্ড পলিসিটা আমাদের কাছে ভালো লাগে নাই, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডিভিডেন্ড কিন্তু তারা 100%-এর বেশি ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করেছে, এবং ফ্রি ক্যাশ ফ্লোতেও কিন্তু তারা 200% ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করেছে। দেন আমরা কিন্তু রেভিনিউর উইকনেস দেখেছি। সো এই কোম্পানিটার রেভিনিউ যে কমছে, বা এইখানে আমরা দেখেছি যে রেভিনিউ সিজিআর কিন্তু মাত্র 7.16%, এটা আমাদের কাছে খুব একটা ভালো মনে হয় নাই। এরপর আমরা এই কোম্পানিটার ফাইনাল যেই বিয়ারিশ টেকওয়েজটা মার্ক করেছি এখানে, সেটা হলো যে সেক্টর অ্যান্ড রেগুলেটরি রিস্ক। সো এইখানে এক্সাইজ ডিউটি বেড়ে যাচ্ছে, হেলথ কনসার্ন, আসলে মানুষ এখন হেলথ নিয়ে একটু মোটামুটি কনসাস হচ্ছে। দেন লং টার্ম আসলে কনজিউমার টোবাকো থেকে শিফটেড হয়ে যাচ্ছে, এটা আমাদের কাছে মনে হচ্ছে। মানুষজন যেহেতু এখন হেলথ নিয়ে ভালোই কনসার্ন, তো তারা আসলে টোবাকো প্রোডাক্ট কনজিউম একটু কমিয়ে দিচ্ছে। সো ওভারঅল যেটা তার প্রফিটেবিলিটি অ্যান্ড রেভিনিউতে একটা ইফেক্ট ফেলতে পারে। তো এই ছিল এই কোম্পানিটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমরা এই ভিডিওতে আসলে এই স্টকটার আর টেকনিক্যাল অ্যানালাইসিস করলাম না, আর ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। সো আপনারা যদি চান এই স্টকটার টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা করি, তাহলে কমেন্টে জানাবেন, তাহলে আমরা একটা আলাদা ভিডিওতে এই স্টকটার টেকনিক্যাল অ্যানালাইসিস করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এছাড়া আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট কোন ভিডিওর ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমাদের কাছ থেকে দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।